আসসালামু আলাইকুম। হ্যালো নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের নবম শ্রেণীর গতকালে আমি টেন্স নিয়ে আলোচনা করেছিলাম। গতকাল প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স নিয়ে আলোচনা করেছি। আজকে তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আজকে আমরা জানবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স চিনিবার উপায় কি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার, তারপরে ফাইনালি এক্সাম্পল। চলো আমরা বোর্ডে সংজ্ঞা লিখেছি, এখান থেকে আমরা সংজ্ঞাটা করে নেই। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? বর্তমানকালে কোনো কাজ চলছে এরূপ বোঝালে তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। বর্তমানকালে কোনো কাজ চলছে এরূপ বোঝালে তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। চিনিবার উপায়: বাংলা বাক্যের মূল ক্রিয়া শেষে তেসো তেসি তেসন লেখা থাকে। চিনিবার উপায়: বাংলা বাক্যের মূল ক্রিয়া শেষে তেসো তেসি তেসন লেখা থাকবে। স্ট্রাকচার বা গঠন প্রণালীটা কি? প্রথমে সাবজেক্ট, সাবজেক্টের পরে সাবজেক্ট অনুযায়ী এম ইজ আর, এগুলো হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব বা হেল্পিং ভার্ব বলবে, প্লাস মূল ভার্ব। এম ইজ আর এর পরে মূল ভার্ব, মূল ভার্বের সাথে অবশ্যই আইএনজি যোগ করতে হবে। কন্টিনিউয়াস টেন্স থাকলেই সে ভার্বের সাথে অবশ্যই আইএনজি যোগ করতে হবে, সেটা যে কোনো কন্টিনিউয়াস টেন্স হোক, প্রেজেন্ট কন্টিনিউয়াস হোক, পাস্ট কন্টিনিউয়াস হোক, ফিউচার কন্টিনিউয়াস টেন্স হোক। তাহলে মূল ভার্বের সাথে আইএনজি, তারপরে অবজেক্ট, অবজেক্ট মানে তোমরা জানো অবজেক্ট মানে কর্ম বা কর্ম, প্লাস এক্সটেনশন। এই কর্মের পরে অতিরিক্ত যেটা সেটাকে আমরা এক্সটেনশন বলি বা অতিরিক্ত অংশ। যেমন আমি এখানে চারটি উদাহরণ নিয়ে এসেছি। প্রথমে দেখো আই এম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি। দেখো আই এর পরে অক্সিলিয়ারি ভার্ব ইজ আর এগুলো বসবে না, আই এর পরে অলওয়েজ এম বসাতে হয়। আই এম, তারপরে মূল ভার্ব হলো ইট, ইটের সাথে যদি আইএনজি যোগ করে দেই তাহলে ইটিং হয়ে যায়। তাহলে ফাইনালি বাক্যটা দাঁড়ালো এরকম: আই এম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা বাক্য হয়ে গেল। এটা যদি তুমি আরো বাড়াতে চাও, আই এম ইটিং রাইস উইথ ফিশ, আমি মাছ দিয়ে ভাত খাচ্ছি। আর যদি তুমি আরো এটা অতিরিক্ত অংশ তুমি বাড়াতে পারো, সমস্যা নাই। নেক্সট সেন্টেন্সে চলে যাই। নেক্সট বাক্যটা আছে কি? রহিম ইজ ডুইং দ্য সাম। এটাও সিমিলারলি রহিম হইতেছে সাবজেক্ট, আর রহিম সাবজেক্ট হলো থার্ড পারসন এবং সিঙ্গুলার। সেক্ষেত্রে এখানে অক্সিলিয়ারি ভার্ব কি হবে? ইজ হবে। যদি থার্ড পারসন প্লুরাল হইতো তাহলে এখানে অক্সিলিয়ারি ভার্বটা আমরা আর বসাইতাম। যেহেতু রহিমটা থার্ড পারসন এবং সিঙ্গুলার, সেক্ষেত্রে আমি ইজটা নিয়ে আসবো, রহিম ইজ। আর মূল ভার্ব কি? ডু, ডু এর সাথে আইএনজি যোগ করে দিলে কি হয়ে যায়? ডুইং। রহিম ইজ ডুইং দ্য সাম, রহিম অঙ্কটি করছে বা রহিম অঙ্কটি করছে। পরে নেক্সট উদাহরণে চলে যাও। উই আর ক্যাচিং ফিশ, আমরা মাছ ধরছি। দেখো এখানে উইটা হইতেছে কি? সাবজেক্ট। তাহলে উই একটা প্লুরাল সাবজেক্ট, এর পরে আর নিয়ে আসো, উই আর ক্যাচ মানে ধরা, ক্যাচের সাথে যদি আইএনজি যোগ করে দাও ক্যাচিং, উই আর ক্যাচিং ফিশ, আমরা মাছ ধরছি। তারপরে বাক্যটা কি? দে আর গোয়িং টু মার্কেট, তারা বাইরে যাচ্ছে। এখানে দে সাবজেক্ট, দে সাবজেক্টটা থার্ড পারসন বটে বাট প্লুরাল। দে আর, এখানে তাহলে অক্সিলিয়ারি ভার্ব এমও বসবে না, ইসও বসবে না, আর নিয়ে আসতে হবে। দে আর গো সাবজেক্টের সাথে যদি আইএনজি যোগ করে দাও গোয়িং, দে আর গোয়িং টু মার্কেট, তারা বাজারে যাচ্ছে। তাহলে এটা আজকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ডেফিনিশন বা সংজ্ঞাটা শিখলাম। তারপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাংলা বাক্য দেখে কিভাবে আমরা চিনবো সেটাও লিখে দিয়েছি। তেসো তেসি তেসো লেখা থাকবে। বাংলা বাক্যের মূল ক্রিয়া শেষে, যেমন যে আমি ভাত খাচ্ছি বা খাইতেছি, এই যে খাচ্ছি বা খাইতেছি, খাওয়া মূল ক্রিয়া শেষে দেখো তেসো লেখা আছে। সিমিলারলি করতেছি, ধরতেছি, যাইতেছি বা যাচ্ছি। তাহলে আশা করি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা তোমরা বুঝতে পারছো। নেক্সট টাইমে আমি অন্য কোনো টেন্স নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। ভালো থাকো। আসসালামু আলাইকুম।